বন্ধুরা, আপনারা জানেন যে আমার করা একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানায় একাধিক আইনজীবী চলে যাচ্ছেন এবং তারা একটা করে অভিযোগ করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর ফাইল করে আমাকে ডেকে পাঠাচ্ছেন। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি থানা, পূর্ব বর্ধমানের কালনা থানা, তারা আমার বাড়িতে একটি লোয়ার কোর্টের অর্ডার নিয়ে এসে সার্চ অপারেশন অবধি করে চলে গেছে এবং সিজার করে আমার সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে চলে গেছে। এবং এই ঘটনা যে ঘটছে আমার সঙ্গে, এটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে সম্পূর্ণরূপে আমাকে এখানে কিন্তু মুখ বন্ধ করার প্রচেষ্টা চলছে এবং এটা পুলিশি হয়রানি চলছে। ফলে একজন সাধারণ মানুষ হিসেবে আমার যেটা করা কর্তব্য, সেই মহামান্য কলকাতা হাইকোর্টের আমি দ্বারস্থ হয়েছিলাম। এবং সেই সেই ক্ষেত্রে কলকাতা মহামান্য আদালত আমাকে কিন্তু এটা নির্দেশ দিয়েছিলেন যে আমি মামলা দায়ের করতে পারি। সেই মামলা দায়েরও হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরেই সেই মামলার লিস্টিং হলেও সেগুলো শুনানি হচ্ছিল না। অবশেষে আজকে একটি মামলার শুনানি হলো এবং সেই শুনানি শেষে বলা যেতেই পারে কিছুটা হলেও স্বস্তি পেলাম। কোন মামলায় শুনানি হলো, কি স্বস্তি পেলাম সে তো অবশ্যই বলবো, কিন্তু তার সঙ্গে আর কি কি রয়ে গেল সেগুলো অবশ্যই আপনাদের সামনে এক এক করে নিয়ে আসবো। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে যেটা শুনানি ছিল, গতকালই আমার আইনজীবীরা স্পেশালি মেনশন করেন, আমার আইনজীবী যিনি রয়েছেন সেই মাননীয় সব্যসাচী চট্টোপাধ্যায়, তিনি অনলাইনে মেনশন করেন। আপনারা জানেন যে একটি মামলা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, সেখানে কলকাতার প্রিন্সিপাল বেঞ্চ থেকে রিলিজ করে দিয়ে সেখানে পাঠানো হয়েছিল। সেই মামলায় মেনশন করা হয় গতকাল যে এই মামলাটা শুনানি হচ্ছে না, এটা লিস্টিং এ আসছে না, এটা যদি কাইন্ডলি লিস্ট করা হয়। গতকালই নির্দেশ ছিল যে আজকে মামলাটির শুনানি হবে এবং সেই অনুযায়ী যে যে পক্ষকে যা যা প্রয়োজনীয় নোটিশ দেওয়ার সেটা আমার আইনজীবীকে দিতে বলা হয় এবং সেই অনুযায়ী আজকে মামলাটা 71 নম্বরে লিস্টিং ছিল। এত দূরে লিস্টিং থাকার ফলে একটু যেন অস্বস্তি হচ্ছিল যে শেষ অব্দি তো শুনানি হবে, কেননা একদম শেষ আইটেম সেটাই ছিল। তারপর বোধহয় 3-4টে আরো মামলা ছিল যেগুলোর রায়দানের প্রক্রিয়া ছিল। সো একটা একটা চিন্তা ছিল যে এত দূরে যখন লিস্টিং হয়েছে হয়তো শুনানি হবে না, কিন্তু না, দেখলাম শেষ পর্যন্ত শুনানি হলো। এবং শুনানি প্রথমেই রাজ্যের তরফে যে যে আইনজীবীরা ছিলেন তারা একটা কথাই বলতে শুরু করেন যে আমরা এই মামলার নোটিশ গতকালই পেয়েছি, আমরা প্রিপেয়ার নয়, আমার সিনিয়রের সঙ্গে কনসাল্ট করতে হবে, এই ব্যাপারটা খুব গুরুতর ম্যাটার, আমাদের সময় দেওয়া হোক, আজকে মামলা শুনানি যেন না হয়, এটা সোমবার যেন শুনানি করা হয়। কিন্তু একদিকে যেরকম সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি সেখানে সশরীরে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আজকে হাজির ছিলেন, তার পাশাপাশি অনলাইনে কিন্তু আমার অপর আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু ছিলেন এবং সেটাও মাননীয় বিচারপতিকে জানানো হয় এবং বিচারপতি দুজনকেই বলার অনুমতি দেন। তখন সব্যসাচী বাবু যেটা বলেন যে এখানে যে অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে যে ধারা লাগানো হয়েছে প্রত্যেকটাই কিন্তু একটাও কিন্তু আইন মেনে হয়নি। সুতরাং মাননীয় বিচারপতি যদি সেই জায়গাটা শোনেন তো আমাদের মনে হয় সেটা ভালো হবে এবং তিনি এটাও বলেন যে আমি প্রুফ করে দিতে পারি বা যে ডেটা পয়েন্ট রয়েছে সেই জায়গা থেকে এই মামলাটা আসলে পুলিশের অ্যাকসেপ্ট করার মতো জায়গাতেই নেই। তখনও রাজ্যের তরফে যিনি ছিলেন, যারা ছিলেন তারা একটা কথাই বারবার বলতে থাকেন যে আমাদের সিনিয়রদের সঙ্গে কনসাল্ট করতে হবে, আমাদের প্লিজ সময় দেওয়া হোক, আমাদের সোমবার অবধি মামলাটা পিছিয়ে দেওয়া হোক। এবং যখন লাস্টে এই এই কথা বারবার বলছেন, তখন মাননীয় বিচারপতি কিন্তু প্রচন্ড রেগে ওঠেন এবং তিনি বলেন হ্যাঁ বুঝতে পেরেছি আপনাদের সময় চাই, আমরা একদিন কেন, মামলা পিছিয়ে দেওয়া কেন, আপনারা 1 বছর টাইম পিছিয়ে দিন, আমাকে পুরো ম্যাটারটা কি হয়েছে আগে বুঝতে দিন, সত্যিই পুলিশের এই জায়গাটা করার আছে। আর আপনারা আপনার সিনিয়রের সঙ্গে কনসাল্ট করতে হবে, কালকে নোটিশ পেয়েছেন, কেন বলছেন, এতদিন কি করছিলেন আপনারা, ম্যাটারটা তো পুলিশের তরফ থেকেই হয়েছে, আপনারা কেন জানেন না। এই করে তিনি রীতিমতো একটু বকাবকি করেন, আমি যেটুকুনি বুঝলাম। এবং তারপর যেটা হয়, আমার দুই আইনজীবী যারা রয়েছেন, বিকাশবাবু প্রথমে জায়গাটা পড়তে শুরু করেন এবং সেখানে যে এফআইআর এর যে বয়ানটা তিনি পেয়েছেন, যেটা যেটা জোগাড় করা হয়েছে আমাদের তরফে ব্যক্তিগতভাবে, কেননা এই এফআইআরটি যখন আমাকে নোটিশ পাঠানো হয়েছিল, আমি এসআই কে ফোন করেছিলাম, যিনি আইও ছিলেন তাকে ফোন করেছিলাম, তিনি বলেছিলেন অনলাইনে পাওয়া যাবে, অনলাইনে আপলোড হয়নি। যাই হোক, বিভিন্নভাবে ব্যক্তিগত উদ্যোগে সেটাকে জোগাড় করা হচ্ছে এবং সেখানে বিকাশবাবু সেটা পড়তে শুরু করেন এবং সেখানে পরিষ্কারভাবে বলেন যে অভিযোগ করা হয়েছে অমুকচন্দ্র অমুক, তিনি অভিযোগ করছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল ভিডিও দেখেছেন, যে ভিডিওর পরিপ্রেক্ষিতে তার মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের একজন কোনো ল পার্সনকে অপমান করা হচ্ছে, সুপ্রিম কোর্টকে অপমান করা হচ্ছে এবং তার ফলে এই রাজ্যের রাজ্য সরকারকে প্রচন্ডভাবে নাকি অপমান করা হচ্ছে। সেই জন্য তার মনে হয়েছে এটা নিয়ে অভিযোগ জানানো উচিত এবং পুলিশের এটা নিয়ে তদন্ত করা উচিত।
এবার বিকাশবাবু যখন এটা পড়ছেন তখন মাননীয় বিচারপতি জিজ্ঞেস করেন যে আপনি এই তথ্য কোথা থেকে পেলেন, আপনি কোথা থেকে পড়ছেন এটা। তখন বিকাশবাবু বলেন যে এতো এফআইআর আমরা কোনো আপলোডেড কপি, অফিসিয়াল কপি পাইনি, তো এটা আমরা ব্যক্তিগত উদ্যোগে জোগাড় করেছি, সেখান থেকে আমরা এটা পড়ছি। তখন বলে রাজ্যের যিনি আইনজীবী আছেন তিনি বলেন যে আমরা জানি না এগুলো কি লেখা আছে, আমাদের কাছে কপি নেই। আবারও সেখানে কিন্তু বিচারপতি রেগে ওঠেন এবং বলেন যে আপনারা এফআইআর কোথা থেকে পাবেন, আপনারা এফআইআরটা করেননি কেন, আপনারা যার বিরুদ্ধে অভিযোগ করছেন সেই অভিযোগকে, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাকেই আপনারা অভিযোগটা কি সেটা জানতে দিতে চাইছেন না, এফআইআরটা তো আপলোড করার কথা আপনাদের। তো তারপর সুব্রতবাবু বলেন যে আমি পড়ে দিচ্ছি তাহলে সকলের সুবিধার জন্য, কিন্তু বিচারপতি বলেন আপনি এক কাজ করুন, রাজ্যের তরফে যিনি আছেন তাকে একটা কপি দিয়ে দিন, আর আমি নিজেই পড়ে নিচ্ছি। এবং তিনি পুরো ব্যাপারটা পড়েন। পড়ার পর তিনি বলেন, একটা জায়গায় প্রশ্ন করেন যে এই জায়গাটা কি বলা হচ্ছে, তো তখন তাকে ক্লারিফাই করতে হয় এটা ওই পার্টিকুলার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর যে ইউটিউব ইউআরএল, ইউটিউব লিঙ্ক সেইটা ওখানে দেওয়া রয়েছে। তখন বিচারপতি বলেন যে ফাইন, আমি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছি কি হচ্ছে। এবং তিনি তখন রায়টা এবার জানান। তারপর তিনি পরিষ্কারভাবে বলেন রাজ্যের তরফে যে আপনাদের কনসাল্ট করার দরকার আছে, কনসাল্ট করুন। এখানে যদি কোনো ল পার্সনের, তিনি সুপ্রিম কোর্টেরই হোক আর যেখানেই হোক, কোনো ল পার্সনের যদি অপমান হয় তাহলে তিনি তো নিজে এগিয়ে এসে মানহানির মামলা করবেন। বা যদি এটা আইন ব্যবস্থার কোনো রকম কোনো অপমান হয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্ট এটার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানে পুলিশ কোথা থেকে ঢুকছে আর কারুর একটা পারসেপশন, কোনো এক ব্যক্তি XYZ ব্যক্তি তার মনে হচ্ছে যে এটার ফলে এরকম হচ্ছে, সেটা পুলিশকে বোঝাচ্ছে আর পুলিশ সেটা বুঝে যাচ্ছে, এইভাবে তো হতে পারে না। তো এই জায়গাটায় তিনি কথা বলেন এবং তারপর তিনি স্পষ্টভাবে বলেন যে ওই সংশ্লিষ্ট এফআইআর যেগুলো রয়েছে সেই এফআইআর গুলোর উপর পুলিশ আপাতত, মানে আমাকে তো ডাকার কোনো প্রশ্নই নেই, পুলিশ ফার্দার ওই দুটো এফআইআর, মানে যে দুটো উত্তরবঙ্গের থানা ছিল শিলিগুড়ি এবং মাটিগড়া, সেই দুটো এফআইআর এর পরিপ্রেক্ষিতে আমাকে ডাকা তো যাবেই না, পুলিশ কোনো স্টেপ নিতে পারবে না। 4th অক্টোবর অবধি এই জায়গাটা তিনি স্টে করে দিলেন। এবং তিনি বললেন যে ঠিক আছে, রাজ্য তো সময় চাইছে, আমি রাজ্যের বক্তব্যও শুনবো, তারা কি বলতে চাইছে, কেন কোথায় কি হচ্ছে সেটা তিনি সোমবার দিন হিয়ারিং এর জন্য বলেন। তখন আমার আইনজীবীরা বলেন যে সোমবার দিন তাদের অন্য মামলা রয়েছে, সো এটা যদি মঙ্গলবার করা হয় খুব সুবিধা হয়। তো বিচারপতি সেটা মেনে নেন। আগামী মঙ্গলবার 1 অক্টোবর এই মামলাটার নেক্সট হিয়ারিং হবে। কিন্তু এখানে বিচারপতি আর একটা খুব কথা বলেন, তিনি বলেন যে এই নেক্সট যে হিয়ারিং হবে সেই হিয়ারিং এর দিন যারা কমপ্লেনটা করেছেন, এবং এই কমপ্লেন যারা করেছেন তাদের পরিচয় নিয়েও একটা জায়গা তৈরি হয়। সেখানে এক কমপ্লেন্টের, যিনি কমপ্লেন করেছে তার নাম হিসেবে বা তার পরিচয় হিসেবে জানা যায় যে তিনি শিলিগুড়ির নাকি পিপি, পাবলিক প্রসিকিউটর। তো রাজ্যের আইনজীবীকে যখন জিজ্ঞেস করেন তিনি তো প্রথমে চিনতেই পারছিলেন না, তখন পিছনে অন্যান্য যারা আইনজীবী বন্ধুরা রয়েছেন তারা বলেন যে হ্যাঁ হ্যাঁ এই নামে একজন আছে, তিনি শিলিগুড়ির পাবলিক প্রসিকিউটর। আর আরেকজন যে ব্যক্তি রয়েছেন, তখন ওই রাজ্যের তরফ থেকে বলা হয় তিনিও নাকি আইন প্র্যাকটিস করেন। কিন্তু তখন আমার আইনজীবী জানান যে এখানে তো তার নাম আর ফোন নাম্বারটি দেওয়া রয়েছে, তার বাইরে আর কোনো পরিচয় কিন্তু এই যে কমপ্লেন কপি সেখানে কিন্তু নেই। তাহলে এটাও আমাদের কাছে ধোঁয়াশা। তো যাই হোক, মাননীয় বিচারপতি বলেন পরের দিন ওই 1 তারিখ যে শুনানি আছে সেই শুনানিতে রাজ্যের বক্তব্য তো শুনবেনই, কিন্তু এই যে দুজন কমপ্লেন করেছেন যার ভিত্তিতে পুলিশ এখানে এসেছে এবং পুলিশ আমাকে নোটিশ পাঠিয়েছে, তো তাদের সেই দুজন ব্যক্তিকেও কিন্তু সেখানে আসতে হবে কোর্টের সামনে। হয় ফিজিক্যালি তারা তাদের লয়ার দিয়ে এই জায়গাটা করতে পারবেন, আর যদি ফিজিক্যালি তারা সেটা না করেন তাহলে সেখানে তারা অনলাইনেও ভার্চুয়ালিও তারা থাকতে পারেন, কিন্তু তাদেরকে থাকতে হবে। তাদের কাছ থেকে তিনি বুঝতে চান যে কেন এই কমপ্লেনটা তারা করেছেন, কিসের ভিত্তিতে করেছেন, এবং তারপর বাকি যা তার জাজমেন্ট দেওয়ার সেটা তিনি দেবেন, এই কথা আজকে জানিয়েছেন। ফলে আপাতত যে 5টি থানার আমি পেয়েছি, আমি জানি না আরো কত থানা থেকে আমি পেয়েছি, কেননা রবিবার যখন সিজ করে আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু এক পুলিশ আমাকে জানিয়ে যান যে রাজ্যের আরো অন্যান্য থানায় নাকি আমার নামে হয়েছে, এবং সেই জায়গা থেকে সেগুলো নাকি আসবে। এবং তারপরেই আমি দেখলাম যে কাকদ্বীপ থানা এবং ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম সেখান থেকে এলো আমার কাছে। তো আমি জানি না আর কোথায় কোথায় হয়েছে, কি ব্যাপার রয়েছে, এখন অব্দি 5টা জানতে পেরেছি, তার মধ্যে দুটো থানার কেসে হাইকোর্ট কিন্তু জানিয়ে দিল, মানে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সেখানকার মাননীয় বিচারপতি কিন্তু জানিয়ে দিলেন যে না, এগুলো নিয়ে পুলিশ আপাতত কোনো রকম কোনো অ্যাকশন আমার বিরুদ্ধে নিতে পারবে না, কোনো ইনভেস্টিগেশন এখন করতে পারবে না, এবং
সেই জায়গায় 1 তারিখ এই মামলার পরবর্তী শুনানি হবে। 4 তারিখ অবধি আমার বিরুদ্ধে তো কিছু করতে পারবে না। এবার 1 তারিখে যদি মাননীয় বিচারপতি শুনে মনে হয় যে না আমার বিরুদ্ধে কিছু করার জায়গা রয়েছে বা কিছু করা উচিত, সেটা তখন তিনি সেটা বুঝবেন। ফার্দার নোটিশ দেওয়া যেটা আগে হবে, সেটা আমার বিরুদ্ধে কিছু করা যাবে না। তো মোটামুটি এই দুটো মামলায় তো একটু হলেও স্বস্তি পাওয়া গেল। কিন্তু এখনো বাকি 3টি মামলা রয়েছে, সেগুলোর কবে কি হিয়ারিং হয় দেখা যাক, এবং সেখানে মাননীয় আদালত কি নির্দেশ দেন সেটা আমি অবশ্যই তাকিয়ে থাকবো। তো আপনারাও নিশ্চয়ই টেনশন করছিলেন এটা নিয়ে, এবং যাই হোক আজকে এটা একটা কিছুটা হলেও স্বস্তির খবর সামনে এলো। তো সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। কি বলবেন বন্ধুরা, যদি আদালতের এই ম্যাটার, রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তার যদি কিছু আপনাদের বক্তব্য থাকে এই নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।